ইরানকে বাঁচাতে মাঠে চীন রাশিয়া, ট্রাম্পের মহাপরিকল্পনা বানচাল করতে পারবেন কি পুতিন শি? আমেরিকার হুমকিতে মাথা নত করবে না ইরান, ট্রাম্পের নিষেধাজ্ঞার বিপরীতে কি কৌশল নিচ্ছে মোস্তফা খামেনির প্রশাসন? কুকুর চালাচ্ছে রাইফেল, মানুষের সঙ্গে কথা বলছে গরু, প্রযুক্তির এমন চমক দেখাচ্ছে কোন দেশ? কিভাবে এসব সম্ভব? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানের অর্থনীতি ধসিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাপরিকল্পনায় সবচেয়ে বড় দেয়াল এখন চীন এবং রাশিয়া। মার্কিন অর্থনৈতিক ব্যবস্থা তোয়াক্কাই করে না পুতিনের দেশ, আর ইরানে রপ্তানি করা প্রায় ৮০% তেলই যায় চীনে। ট্রাম্প চাইলেই চীনের এই বাণিজ্য সহজে আটকাতে পারবেন না। বেইজিং এবং মস্কোর সঙ্গে ইরানের গভীর বাণিজ্যিক সম্পর্কের কারণে মার্কিন এই চাপ বাস্তবে কতটা কাজ করবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ইরান, রাশিয়া এবং চীন এই তিন পরাশক্তির সামনে আবারও কি পরাজয়ের পথ বেছে নেবে ট্রাম্প প্রশাসন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ছক কষছেন। এই কার্যক্রমকে তিনি ঘোষণা দিয়েছেন দেশটির বিরুদ্ধে চূড়ান্ত অর্থনৈতিক ডি-ডে হিসেবে। কিন্তু তার এই মহাপরিকল্পনার পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। লাগাতার যুদ্ধ, হুমকি আর নানামুখী চাপে ইরানকে কবজা করতে না পেরে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। আর এর জের ধরেই মার্কিন প্রেসিডেন্ট কড়া ভাষায় হুমকি দিয়েছেন, বিশ্বের যে দেশ ইরানের সঙ্গে কোনো রকম ব্যবসা করবে তাদেরকেই পড়তে হবে চরম শাস্তির মুখে। কিন্তু ইরানের বিরুদ্ধে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ধোপে টিকছে না। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের মহাপরিকল্পনায় কেন জল ঢালছে চীন ও রাশিয়া? রাশিয়াকে চোখ রাঙানি দিয়ে আমেরিকার কোনো লাভ নেই, কারণ ওয়াশিংটন আগে থেকেই মস্কোর উপর পশ্চিমা বিশ্বের নানা রকম নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। ফলে মার্কিন অর্থনৈতিক ব্যবস্থার কোনো রকম তোয়াক্কাই করে না পুতিনের দেশ। উল্টো গত জানুয়ারিতে রাশিয়া ও ইরান ২০ বছরের দীর্ঘমেয়াদী এক চুক্তি করেছে। বর্তমানে আমেরিকার ধরাছোঁয়ার বাইরে গিয়ে কাস্পিয়ান সাগর দিয়ে নিজেদের মতো করে ড্রোন, অস্ত্র ও তেলের বিশাল বাণিজ্য চালিয়ে যাচ্ছে তেহরান ও মস্কো। অন্যদিকে চীন হল ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। ইরানের রপ্তানি করা প্রায় ৮০% তেলই যায় চীনে। ফলে ট্রাম্প চাইলেই চীনের এই বাণিজ্য সহজে আটকাতে পারবেন না, কারণ চীনের বেশিরভাগ তেল শোধনাগার স্বাধীনভাবে কাজ করে এবং এগুলো আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার উপর খুব একটা নির্ভরশীল নয়। তাছাড়া বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের আগে থেকেই এক ধরনের অর্থনৈতিক স্নায়ুযুদ্ধ চলছে। সামনেই চীনা প্রেসিডেন্টের আমেরিকা সফরের কথা রয়েছে, তাই নতুন করে বেইজিংয়ের সাথে বড় ধরনের সংঘাতে জড়াতে চাইছে না খোদ হোয়াইট হাউস। আমেরিকার চাপে পড়ে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ করেছে ঠিকই, কিন্তু ইরান সহজে হাল ছাড়ার পাত্র নয়। তারা এখন পশ্চিমা বিশ্বের বাইরে নতুন নতুন অর্থনৈতিক পথ খুঁজছে। নিজেদের অর্থনীতিকে বাঁচাতে তারা রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন ব্রিক্স জোটের ব্যাংকে যুক্ত হওয়ার জোর চেষ্টা চালাচ্ছে। এর লক্ষ্য হল ডলারের বদলে নিজেদের মুদ্রায় ব্যবসা বাণিজ্য করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক অর্থনৈতিক যুদ্ধে আটকা পড়েছেন যেখান থেকে তার জেতা বা সম্মান নিয়ে বের হওয়া কোনোটিই হয়তো সম্ভব নয়। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও গবেষকেরা। ইরান ইস্যুতে চীন ও রাশিয়াকে আপাতত নিষ্ক্রিয় করতে না পারলে ট্রাম্পের পক্ষ থেকে তেহরানের উপর একতরফা চাপ প্রয়োগের কৌশল শেষ পর্যন্ত পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। সেক্ষেত্রে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের ভবিষ্যৎ পড়বে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আমেরিকার কোনো হুমকিতে মাথা নত করবে না ইরান। সময় থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাধানের পথে হাঁটা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, নতুন যে কোনো হুমকির জবাব হবে আরও বিধ্বংসী। আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিপরীতে কি কৌশল নেবে মোস্তফা খামেনির ইরান? নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানের অস্ত্রের শক্তির সামনে টিকতে না পেরে এবার অন্য পথে হাঁটার পায়তারা করছে আমেরিকা। ইরানের সরকার আর সামরিক সক্ষমতা ধ্বংস করতে এসে এখন নিজেরাই ফেঁসে গেছে মার্কিন প্রশাসন। এবার ইরানকে দমাতে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার হুঙ্কার দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়ে অর্থমন্ত্রী
স্কট বেসেন্ট বলেছেন, ইরান সরকারের পতন ঘটাতে ওয়াশিংটন ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং এই প্রচেষ্টায় যোগ দেওয়ার জন্য চীনসহ অন্যান্য দেশগুলোকে আহ্বান জানিয়েছে তারা। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ একদিন না একদিন থামাতেই হবে, তাই উচিত এখনই যুদ্ধ বন্ধ করে সমস্যা সমাধান করা। তিনি জানান, গেল 6 মাসের যুদ্ধে শত্রুর চোখে চোখ রেখে জবাব দিয়েছে ইরান। তার দাবি, ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত দেখলেই স্পষ্ট হয় যুদ্ধে কার জয় হয়েছে। আমেরিকার হুমকি ধামকি তেহরানের কাছে কোনো মূল্য নেই মুস্তফা খামেনির প্রশাসনের কাছে। প্রশ্ন উঠছে, মার্কিন নিষেধাজ্ঞা কি দমাতে পারবে ইরানকে, নাকি ইরান যুদ্ধ থেকে বের হতে প্রেসিডেন্ট ট্রাম্পের এটি নয়া কোনো কৌশল? যুদ্ধের আগে থেকেই মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা নিয়েও মধ্যপ্রাচ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইরান। ফেব্রুয়ারিতে ইরানের শাসক ব্যবস্থার পরিবর্তনের আশায় মার্কিনিরা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেও দমে যায়নি তেহরান। এত বছরের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও বিকল্প পথে কৌশলগত বন্ধু দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে দেশটি শুধু টিকেই থাকেনি, বরং গড়ে তুলেছে শক্তিশালী সামরিক সক্ষমতা। দেশটির ক্ষেপণাস্ত্র আর ড্রোন শিল্পের সাফল্য 6 মাসের যুদ্ধে ভালোভাবেই আঁচ করতে পেরেছে মার্কিন প্রশাসন। এমনকি পিছু হটে আবারও সেই পুরনো নিষেধাজ্ঞা খেলায় মেতে যুদ্ধ থেকে সরতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বরাবরের মতো ইরানের একটাই জবাব, তেহরান কখনো মাথা নত করবে না। মার্কিন হাকডাকের জবাবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, নতুন যে কোনো হুমকির জবাব হবে আরও বিধ্বংসী। বলেন, গত কয়েক দশকে ইরানের সামরিক সক্ষমতার বিপ্লবের কাছে পরাস্ত হয়েছে আমেরিকা। আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সামরিক বাহিনী সবসময় প্রস্তুত আছে। তবে মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাতে ইরানকে নতুন পরিকল্পনা হাতে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। ইরান ও ইরাকি ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক আলোচনায় তিনি বলেন, ইরান ও ইরাক প্রায় অর্ধ শতাব্দী ধরে না যুদ্ধ না শান্তি অবস্থায় কাটিয়েছে, যে পরিস্থিতির জন্য তিনি এই অঞ্চলের মানবিক, প্রাকৃতিক ও ভূরাজনৈতিক সক্ষমতার উপর আমেরিকান লোভকে দায়ী করেছেন। মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের সমুদ্র বাণিজ্যের ৭৫% অঞ্চল মুসলিম দেশগুলোর হাতে রয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে প্রতিবেশীদের সাথে ইরানের মুদ্রায় বাণিজ্যের আহ্বানও জানান তিনি। এদিকে ইরান ও আমেরিকার সংঘাত দীর্ঘায়িত হলে পুরো বিশ্বে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে চীন। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার হুমকির ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চীন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনবিহীন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে। নাইম আহমেদ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মাছ, বাছুর কিংবা কুকুর চোখের সামনে দেখলে মনে হবে একেবারেই আসল, কিন্তু এগুলো কোনোটাই জীবন্ত প্রাণী নয়, অত্যাধুনিক রোবট। চীনের বেইজিংয়ে বসেছে 2026 ওয়ার্ল্ড রোবট কনফারেন্স, যেখানে প্রযুক্তির এমন সব চমক দেখিয়ে তাক লাগিয়ে দিচ্ছে চীনা প্রতিষ্ঠানগুলো। পানির নিচে 5 ঘন্টার বেশি চলতে পারে বায়োনিক রোবট মাছ, মানুষের সঙ্গে বন্ধুর মতো কথা বলতে পারে বাছুর আকৃতি রোবট, আছে অস্ত্রসজ্জিত রোবট কুকুরও। আর সব কিছুকে ছাপিয়ে নজর কেড়েছে 4 মিটার লম্বা সুপার হিউম্যানয়েড। কিভাবে কাজ করে এসব রোবটগুলো, সঞ্জিদা ইসলাম তনির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। দৃশ্যটি দেখে ভোজন রসিকদের মাথায় চট করে চলে আসতে পারে মাছের লোভনীয় সব রেসিপি, আর মৎস্য চাষ বা শখের লালন পালনে আগ্রহীরা বসে পড়তে পারেন মাছটির প্রজাতির সন্ধানে। এই মাছটির মূল আবাস দক্ষিণ আমেরিকায় হলেও এশিয়া, আফ্রিকায়ও সহজলভ্য মাছটির নাম অ্যারোয়ানা। অনেকে আবার সৌভাগ্য, সমৃদ্ধি ও ধন সম্পদের প্রতীক মনে করে উচ্চবংশীয় এই মাছটি পোষেন অ্যাকোরিয়ামে। এখন যদি বলা হয় এই মাছগুলো আসল নয়, রোবট, ধাক্কা খাবেন নিশ্চয়ই। এর বিশেষত্ব কি? চোখ আর মনকে ধাঁধায় ফেলে চমকে দেয়া এমনই অনেক উদ্ভাবনের প্রদর্শনী হচ্ছে চীনের বেইজিংয়ে। আর কি কি আছে ওই প্রদর্শনীতে? এই মাছ একবার চার্জ দিলে 5 ঘন্টারও বেশি সময় আসল মাছের মতোই পানির নিচে চলাফেরা করতে পারে। চীনের উহান ইউনিভার্সিটির একদল গবেষক ও প্রকৌশলী তৈরি করেছেন এই বায়োনিক রোবট ফিশ।
বিপজ্জনক পরিস্থিতিতে পানিতে না নেমে রিমোট দিয়ে দূরে বসেই একে নিয়ন্ত্রণ করা যাবে, যা মানব ডুবুরিদের নিরাপত্তা ঝুঁকি অনেক কমিয়ে দেবে। এই রোবট মাছ মূলত পানির নিচে পরিদর্শন ও শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয়। এর মুখের ভেতরে একটি ইনফ্রারেড রিকগনিশন মডিউল আছে, যা পাথর বা জলজ উদ্ভিদের মতো বাধা আগে থেকেই শনাক্ত করতে পারে, ফলে মাছটি নিজেই বাধাগুলো এড়িয়ে চলতে পারে। রোবট মাছের বিস্ময় কাটার আগেই চোখ আটকে যাবে রোবট বাছুরে। মনে প্রশ্ন জাগতে পারে, মানুষের মতো হাত পা এবং শরীরের রোবটে কেন বাছুরের মুখ? সম্প্রতি চীনে মুক্তি পেয়েছে সম্পূর্ণ ঘরোয়াভাবে এবং অত্যন্ত কম বাজেটে তৈরি দ্য বুল কামস নামের অ্যানিমেশন ফিল্ম। সিনেমাটির মূল চরিত্র নিউলাই মূলত একটি সদ্যজাত ফুটফুটে বাছুর। সিনেমাটির গ্রাফিক্সের মান সাধারণ হলেও সুন্দর গল্পের কারণে এটি ঝড় তুলেছে চীনের বক্স অফিসে। এই সিনেমার তুমুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রোবটটি তৈরি করেছে সাংহাইয়ের প্রতিষ্ঠান লিংটং রোবোটিক্স। আমরা নিউলাই রোবট তৈরি করেছি কারণ মুভিটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এটি গান গাইতে, নাচতে এবং বন্ধুর মতো স্পর্শ করতে পারদর্শী। একে মূলত সঙ্গ দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। ডেস্কটপ হিউম্যানয়েড রোবট হিসেবে এর প্রধান লক্ষ্য হলো মানুষের সাথে মানসিক সম্পর্ক তৈরি করা। শুধু মাছ আর অর্ধেক বাছুরের আদলের রোবট নয়, দেখা গেছে কুকুর আকৃতির রোবটও। এটি তৈরি করেছে শীর্ষস্থানীয় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স। বিশেষ এই রোবট কুকুরের পিঠে অটোমিক মেশিন গান বা রাইফেল যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে দূর থেকে রিমোটের সাহায্যে নিখুঁতভাবে শত্রুর ওপর গুলি চালানো সম্ভব। এই রোবট ডগগুলোর পায়ে চাকা থাকায় অসমতল জায়গা বা সিঁড়ি বেয়ে ওঠার সময় এরা 4 পায়ে হাঁটে, কিন্তু সমতল রাস্তায় স্কেটিং করে দ্রুত এগিয়ে যেতে পারে। -20 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সমানভাবে যুদ্ধক্ষেত্রে সক্রিয় থাকতে সক্ষম এই কুকুরগুলোর নাম দেওয়া হয়েছে ওয়ার ডগ। রয়েছে পুরোপুরি মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবটও, যাদের কেউ ওষুধ কোম্পানিতে প্যাকেজিংয়ের কাজ করছে, কোথাও আবার মানুষের মতোই একে অপরের সাথে কুস্তি লড়ছে। তবে সবকিছু ছাপিয়ে দৃষ্টি কেড়েছে 4 মিটার দৈর্ঘ্যের দৈত্যাকার সুপার হিউম্যানয়েড রোবট। এই রোবটটি বিশেষভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ আর গভীর সামুদ্রিক অভিযানের মতো কঠিন, ঝুঁকিপূর্ণ এবং ভারী কাজের জন্য ডিজাইন করা হয়েছে। রোবোটিক্স প্রযুক্তি খাতে চীনের সাফল্যের প্রদর্শনী হিসেবে দেশটির রাজধানী বেইজিংয়ে গেল বুধবার শুরু হয়েছে 2026 ওয়ার্ল্ড রোবট কনফারেন্স, যেখানে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি উন্নত প্রযুক্তির রোবট নিয়ে হাজির হয়েছে। 5 দিন ব্যাপী এই সম্মেলনে 300টিরও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দীর্ঘ বন্দিদশার পর ইমরান খানের হাসপাতাল যাত্রা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক মহল। তবে পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারী জানিয়েছেন, দেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ ইমরান খান নেবেন না। দেশের স্বার্থে তিনি নিজের কষ্ট এবং ক্ষোভ নিয়ন্ত্রণ রাখবেন। মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। অবশেষে কারাগারের 4 দেয়াল থেকে বাইরে এলেন ইমরান খান। পাকিস্তানের শীর্ষ আদালতের আদেশের পর কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 21 আগস্ট ভোরে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। এ ঘটনাকে ইমরানের দল ও পাকিস্তানের শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের মধ্যে চলমান উত্তেজনা কমানোর সম্ভাব্য একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত 18 আগস্ট ইমরান খানের চিকিৎসা সেবা ও পরিবারের সাথে সাক্ষাতের অধিকার চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষে সুপ্রিম কোর্টের 3 সদস্যের বেঞ্চ রায় দেন। পরবর্তী শুনানি পর্যন্ত ইমরান খানকে 48 ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর ও তার ব্যক্তিগত চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়।
পাকিস্তান সরকার সুপ্রিম কোর্টের এই আদেশ স্থগিত ও পুনর্বিবেচনা করার জন্য আবেদন করে। তবে কাগজপত্র অসম্পূর্ণ থাকায় সুপ্রিম কোর্ট সরকারের আবেদনটি ফেরত পাঠায়। আদালতে বেঁধে দেওয়া 48 ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার মুখে পিটিআই আদালতের অবমাননার মামলা করার হুঁশিয়ারি দেয়। অবশেষে শুক্রবার গভীর রাতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইমরান খানকে আদিয়ালা জেল থেকে হাসপাতালে নেওয়া হয়। 3 বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তার সমর্থকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন। তার মুক্তির দাবিতে বারবার রাজপথে নেমে এসেছে পিটিআইয়ের কর্মী সমর্থকেরা। গত 5 আগস্ট একই দাবিতে করাচিতে বিক্ষোভ করতে নামা ইমরান খান সমর্থকদের টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘ বন্দিদশার পর ইমরান খানের হাসপাতাল যাত্রা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক মহল। তবে পিটিআই বলছে, দেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ ইমরান খান নেবেন না। দেশের স্বার্থে তিনি নিজের কষ্ট ও ক্ষোভ নিয়ন্ত্রণে রাখবেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না ইমরান। ইমরান খান এমন কোনো কাজ করবেন না যা দেশের জন্য ক্ষতির কারণ হয়। আর যদি দেশের স্বার্থে সেনা নেতৃত্বের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে হয়, তবে তিনি নিজের সর্বোচ্চটা দিয়ে তাই করবেন। নিজের ব্যক্তিগত ক্ষোভ ও কষ্টকে সংবরণ করবেন, চেপে রাখবেন। কেবল দেশের ভালোর জন্য তিনি সব অপমান ও কষ্ট হজম করে নেবেন। তবে গতকাল থেকে আমি একটা আশার নতুন আলো দেখতে পাচ্ছি, আর সেই আশার আলোটি হলো পাকিস্তানের সুপ্রিম কোর্ট। যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের সুপ্রিম কোর্ট ন্যায়ের পক্ষে অটল থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানি বিজয়ী হবে। ইমরানের সমর্থকদের একটি বড় অংশ মনে করে, সামরিক নেতৃত্বের সঙ্গে বিরোধের কারণেই তাকে কারাগারে যেতে হয়েছে। ইমরান নিজেও অতীতে মুনিরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। গত নভেম্বরে তার নামে প্রচারিত এক বক্তব্যের জেরে তিনি মুনিরকে ইতিহাসের সবচেয়ে স্বৈরাচারী একনায়ক বলে অভিহিত করেছিলেন। পাকিস্তান কর্তৃপক্ষের অভিযানে পিটিআইয়ের সাংগঠনিক কাঠামোর বড় অংশ দুর্বল হয়ে গেছে। দলের অনেক শীর্ষ নেতা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন, আবার অনেকেই রয়েছেন কারাগারে। ফলে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পিটিআইয়ের বর্তমান নেতৃত্বের বক্তব্য আর ইমরান খানের ব্যক্তিগত অবস্থান এক নাও হতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটাল ভবনে আইএস জঙ্গি গোষ্ঠীর বোমা হামলা আর জনপ্রতিনিধিদের হত্যা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করে বিদেশি সন্ত্রাসীদের সাহায্য করার অভিযোগ আনা হয়েছে। এফবিআই আদালতকে জানিয়েছে, এ ঘটনায় বুধবার গ্রেফতার করা 35 বছর বয়সী জেসিকা বোই আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। সরকারি আইনজীবী আদালতকে জানিয়েছেন, বোমা হামলায় ওই ভবনটি যতটা সম্ভব ধ্বংস করে আইন প্রণেতাদের হত্যার ইচ্ছে ছিল জেসিকার। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ছুরি এবং আইএস জঙ্গি সদস্য হিসেবে শপথ নেয়ার একটি চিরকুট জব্দ করা হয়। বোমা হামলা পরিকল্পনা বাস্তবায়নের জন্য আলবেনিতে অবস্থিত স্টেট ক্যাপিটাল ভবনে একাধিকবার গেছেন জেসিকা। এ সময় সঙ্গে নকল বোমা আর নষ্ট একটি অস্ত্র বহন করেছেন তিনি। বোমা কিনতে $200 মার্কিন সহ যে সরঞ্জামগুলো পরিচয় গোপন করার সরকারি সংস্থার গুপ্তচরই তাকে দিয়েছিল। আইএস সদস্য পরিচয়ে ওই গুপ্তচরের সঙ্গে কয়েক সপ্তাহ কাটিয়েছেন আলবেনিয়ানবাসী ওই নারী। ওই গুপ্তচরকে জেসিকা জানিয়েছিলেন, হোয়াইট হাউসের তুলনায় সহজ লক্ষ্যবস্তু হওয়ায় নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটাল ভবনকে হামলার টার্গেট করেছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রমের সরঞ্জাম সরবরাহের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে টুইন টাওয়ারে হামলায় উচ্ছ্বাস, যুক্তরাষ্ট্রের সমালোচনা, আল কায়েদার সমর্থনে সামাজিক মাধ্যমে তৎপরতার প্রমাণও আদালতে দাখিল করেছে এফবিআই। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।